কখনো কি মনে হয়েছে যে আমাদের শরীরটা আসলে কিভাবে কাজ করে, মানে ভেতরে কি এমন চলছে যার জন্য আমরা বেঁচে আছি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। আমাদের শরীরের তিনটা সবচাইতে জরুরি সিস্টেম, শ্বাসপ্রশ্বাস, রক্ত সঞ্চালন আর বর্জ্য নিষ্কাশন, কিভাবে একসাথে মিলেমিশে একটা চমৎকার যন্ত্রের মতো আমাদের বাঁচিয়ে রাখে। তো চলুন শুরু করা যাক এই দারুণ সফরটা। এই সফরে আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে শ্বাসপ্রশ্বাস থেকে কিভাবে শক্তি পাই, এরপর দেখব কিভাবে রক্ত সেই শক্তি সারা শরীরে পৌঁছে দেয়, তারপর জানব শরীর তার বর্জ্য কিভাবে পরিষ্কার করে, আর শেষে এই সব কিছু মিলে কিভাবে একটা পারফেক্ট মেশিনের মতো কাজ করে সেটাও দেখব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে শ্বসনতন্ত্র। এটাকে কিন্তু আমরা আমাদের শরীরের ইঞ্জিন রুম বলতেই পারি, কারণ ঠিক এখানেই আমাদের বেঁচে থাকার জন্য যে প্রধান জ্বালানিটা দরকার, মানে অক্সিজেন, সেটা শরীরে ঢোকে। একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না, যে আমাদের শ্বাস নিতেই বা হয় কেন? দেখুন, প্রশ্নটা শুনতে সহজ হলেও এর ভেতরের ব্যাপারটা কিন্তু বেশ মজার। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের, একদম প্রত্যেকটা কোষের কাজ করার জন্য শক্তি লাগে, ঠিক যেমন একটা গাড়ি চলতে জ্বালানি লাগে। এই শক্তিটা আসে কোত্থেকে? আমরা যে খাবার খাই সেই খাবার থেকে পাওয়া পুষ্টি ভেঙেই শক্তিটা তৈরি হয়। আর এই পুষ্টিকে ভাঙার জন্যেই কিন্তু কোষগুলোর একটানা অক্সিজেন দরকার হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? খুবই সহজ। 1, আমরা শ্বাস নিয়ে অক্সিজেন ভেতরে নিই। 2, আমাদের কোষগুলো সেই অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করে। আর 3, এই শক্তি তৈরির সময় একটা বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটার নাম কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু শরীরের জন্য বেশ ক্ষতিকর, তাই আমরা শ্বাস ছাড়ার মাধ্যমে ওটাকে শরীর থেকে বের করে দিই। সিম্পল। ব্যাপারটা এমন না যে শুধু আমরাই শ্বাস নিই, আসলে তো সব প্রাণীই শ্বাস নেয়। কিন্তু মজার ব্যাপার হলো সবার পদ্ধতি কিন্তু একরকম না। যেমন ধরুন, মাছেরা শ্বাস নেয় ফুলকার সাহায্যে, আবার পোকামাকড়ের শরীরে থাকে অজস্র ছোট ছোট টিউব, যেগুলোকে ট্র্যাকিয়াল টিউব বলে। আর আমরা, মানে স্তন্যপায়ী প্রাণী কিংবা পাখি আর সরীসৃপ, আমাদের সবারই আছে ফুসফুস। আমাদের শরীরে বাতাস কিন্তু একটা বেশ লম্বা পথ পাড়ি দিয়ে ফুসফুসে পৌঁছায়। ভাবুন তো, নাক দিয়ে বাতাসটা ঢুকলো, তারপর একের পর এক নালি পার হয়ে একেবারে ফুসফুসের গভীরে চলে যায়। সেখানে আছে একদম ছোট ছোট থলির মতো জিনিস, যেগুলোকে বলে অ্যালভিওলাই। আর এই পুরো যাত্রাপথে বাতাসটা কিন্তু এমনি এমনি যায় না, সেটা পরিষ্কার হয়, গরম হয়, মানে আমাদের শরীরের জন্য একদম পারফেক্ট হয়ে যায়। এই যে অ্যালভিওলাইয়ের কথা বললাম, এটাই কিন্তু আসল খেলোয়াড়। পুরো শ্বাস-প্রশ্বাসের সবচেয়ে জরুরি কাজটা এখানেই হয়। এই একদম পাতলা দেয়ারের ছোট ছোট থলিগুলোতেই বাতাস থেকে অক্সিজেন সোজা রক্তে গিয়ে মেশে, আর ঠিক একই সাথে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে চলে আসে। এরপর নিঃশ্বাস ছাড়লেই সেটা শরীর থেকে বেরিয়ে যায়। কি দারুণ একটা ব্যবস্থা, তাই না? শ্বাস নেওয়া আর ছাড়া, এই পুরো ব্যাপারটা আসলে একটা চাপের খেলা। খুব সহজ। যখন আমরা শ্বাস নিই তখন আমাদের বুকের খাঁচার ঠিক নিচে একটা পর্দার মতো পেশি আছে, নাম ডায়াফ্রাম। ওটা তখন সংকুচিত হয়, এতে বুকের ভেতরটা বড় হয়ে যায় আর ফুসফুসের ভেতর চাপ কমে যায়। ব্যাস, বাইরের বাতাস হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। আর যখন শ্বাস ছাড়ি তখন ঠিক এর উল্টোটা হয়, ডায়াফ্রাম রিল্যাক্স করে, বুকের ভেতরটা ছোট হয়, চাপ বাড়ে আর বাতাস বেরিয়ে যায়। তো অক্সিজেন তো ফুসফুসে চলে আসলো, কিন্তু সেখান থেকে সারা শরীরে পৌঁছাবে কিভাবে? এখানেই আসছে আমাদের শরীরের সুপার হাইওয়ে, মানে সংবহনতন্ত্র। এর কাজই হল ফুসফুস থেকে অক্সিজেন আর খাবার থেকে পাওয়া পুষ্টি কোষে কোষে পৌঁছে দেওয়া, আর সেখান থেকে বর্জ্য পদার্থগুলো আবার সংগ্রহ করে নিয়ে আসা। এই যে সুপার হাইওয়ের কথা বললাম, এর রাস্তায় যে গাড়িগুলো চলে সেগুলো হলো রক্ত। আচ্ছা, এই রক্তে আসলে কি থাকে? এর প্রায় অর্ধেকেরও বেশি হলো প্লাজমা, যেটা একটা তরল। আর বাকি অংশে আছে 3 ধরনের গুরুত্বপূর্ণ কোষ। 1, লোহিত রক্তকণিকা, যার কাজ হলো অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া। 2, শ্বেত রক্তকণিকা, এরা হলো আমাদের শরীরের সৈন্য, যারা রোগের সাথে যুদ্ধ করে। আর 3, প্লেটলেট, কোথাও কেটে গেলেই এরাই রক্ত জমাট বেঁধে দেয়। আর এই পুরো পরিবহন ব্যবস্থার যে মূল ইঞ্জিন, সেটাই হলো আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এটা আসলে একটা ভীষণ শক্তিশালী মাস্কুলার পাম্প। এর ভেতরে আছে 4টা আলাদা আলাদা ঘর বা চেম্বার, আর এই ঘরগুলোর মধ্যে আছে কিছু দরজার মতো জিনিস, যেগুলোকে আমরা বলি ভালভ। এই ভালভগুলোর কাজ হলো এটা নিশ্চিত করা যে রক্ত যেন সবসময় একদিকেই যায়, উল্টো পথে ফিরে আসতে না পারে। আমাদের হার্টের প্রত্যেকটা বিট, মানে প্রত্যেকটা ধুকপুক, আসলে একটা নির্দিষ্ট চক্র মেনে চলে। একে বলে কার্ডিয়াক সাইকেল। আর অবাক করার মতো ব্যাপার হলো, এই পুরো চক্রটা শেষ হতে সময় লাগে 1 সেকেন্ডেরও কম, মাত্র 0.8 সেকেন্ড। কি হয় এই সময়?
প্রথমে হার্টের সব চেম্বার রিল্যাক্স থাকে আর রক্ত দিয়ে ভরে যায়। এরপর উপরের চেম্বার দুটো সংকুচিত হয়ে রক্তটাকে নিচের চেম্বারে পাঠায়, আর সবশেষে নিচের চেম্বার দুটো সজোরে সংকুচিত হয়ে রক্তকে পাম্প করে সারা শরীরে আর ফুসফুসে পাঠিয়ে দেয়। আমরা সবাই তো হার্টের এই শব্দটা চিনি, তাই না? লাবডাব লাবডাব। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই শব্দটা আসলে কিসের? এটা কি হার্টের পেশির শব্দ নাকি অন্য কিছু? চলুন জেনে নেওয়া যাক। না, এই শব্দগুলো হার্টের পেশি সংকুচিত হওয়ার শব্দ নয়। আসলে এগুলো হলো হার্টের ভালভ বা দরজাগুলো বন্ধ হওয়ার শব্দ। প্রথম শব্দটা লাভ। এটা হয় যখন উপরের আর নিচের চেম্বারের মাঝখানে দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় শব্দটা ডাব। এটা হয় যখন হার্ট থেকে রক্ত বেরোনোর পথে দরজাগুলো বন্ধ হয়। সোজা কথায় এটা দরজা বন্ধ হওয়ার শব্দ। আমাদের হার্ট যে কতটা শক্তিশালী তার একটা আন্দাজ পাবেন এই সংখ্যাটা দেখলে। একটা সুস্থ হার্ট যখন আমরা একদম আরামে বসে থাকি তখনও প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্ত পাম্প করে। ভাবা যায়, একটা বড় জলের বোতলের সমান রক্ত প্রতি মিনিটে সারা শরীরে ঘুরছে। এই পরিমাণটাকেই বলে কার্ডিয়াক আউটপুট। সত্যি অবিশ্বাস্য। তো আমরা দেখলাম কিভাবে কোষের শক্তি পৌঁছায়, কিন্তু শক্তি তৈরির পর যে বর্জ্য তৈরি হয় সেগুলোর কি হবে? এখানেই মাঠে নামে আমাদের শরীরের চূড়ান্ত পরিষ্কারতা কর্মী, মানে রেচনতন্ত্র। এটা হলো আমাদের শরীরের নিজস্ব একটা অত্যাধুনিক ফিল্টারেশন প্ল্যান্ট, যার কাজ হলো শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা। আমাদের শরীরে যে প্রধান বর্জ্য পদার্থ তৈরি হয়, মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, সেটা মূলত 3 রকম হতে পারে। যেমন ধরুন অ্যামোনিয়া। এটা খুবই বিষাক্ত, তাই শরীর থেকে বের করতে অনেক জলের দরকার হয়। মাছেরা যেহেতু জলেই থাকে তাই তাদের জন্য এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা, মানে স্তন্যপায়ী প্রাণীরা, জল বাঁচানোর জন্য কম বিষাক্ত ইউরিয়া তৈরি করি। আর পাখি বা সরীসৃপদের দেখুন, ওরা আরও বেশি জল বাঁচানোর জন্য প্রায় পেস্টের মতো ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দেয়। আমাদের শরীরে বর্জ্য পদার্থের যাত্রাপথটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে কিডনি রক্তকে ফিল্টার করে মূত্র তৈরি করে। এরপর দুটো লম্বা টিউব, যেগুলোকে বলে ইউরেটার, সেই মূত্রকে নিয়ে আসে মূত্রথলিতে। সেখানে এটা কিছুক্ষণের জন্য জমা থাকে, আর সবশেষে ইউরেথ্রা নামের আরেকটা টিউব দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। একেবারে একটা সরল রৈখিক পথ। এবার একটা অবিশ্বাস্য তথ্য দিই। আমাদের কিডনি দুটো মিলে প্রতিদিন কতখানি তরল ফিল্টার করে জানেন? প্রায় 180 লিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 180 লিটার। এটা আমাদের সারা শরীরে যে পরিমাণ রক্ত আছে তার থেকে বহুগুণ বেশি। ভাবুন তো কি অসাধারণ একটা কাজ করে চলেছে কিডনি প্রতি মুহূর্তে। এখানেই একটা খুব যৌক্তিক প্রশ্ন চলে আসে, তাই না? যদি কিডনি প্রতিদিন 180 লিটার জল ফিল্টার করে, তাহলে আমরা তো দিনে মাত্র 1.5 লিটারের মতো মূত্র ত্যাগ করি। তাহলে বাকি 178.5 লিটার কোথায় যায়? নিশ্চয়ই কোথাও একটা জাদু হচ্ছে। আসলে এটাকে জাদু না বলে বলা উচিত শরীরের একটা অসাধারণ ক্ষমতা, যার নাম পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। এই কাজটা করে কিডনির ভেতরে থাকা লক্ষ লক্ষ ছোট ছোট ফিল্টার, যেগুলোকে বলে নেফ্রন, এখানেই আসল ঘটনাটা ঘটে। ভাবুন, এটা 3 ধাপের একটা প্রক্রিয়া। প্রথম ধাপে রক্তকে প্রচণ্ড চাপে ফিল্টার করা হয়, অনেকটা চা ছাকার মতো। দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ওই ফিল্টার করা তরল থেকে প্রায় 99% জল আর শরীরের জন্য দরকারি সমস্ত জিনিস, যেমন গ্লুকোজ, লবণ, এগুলোকে আবার রক্তে ফিরিয়ে নেওয়া হয়। আর তৃতীয় ধাপে রক্তে তখনও জমে থাকা কিছু বাড়তি বর্জ্যকে ওই তরলের সাথে মিশিয়ে দেওয়া হয়, যা শেষ পর্যন্ত মূত্র হিসেবে বেরিয়ে যায়। তো আমরা 3টা আলাদা আলাদা সিস্টেমের কথা জানলাম, কিন্তু আসল মজাটা হলো এরা কেউই একা একা কাজ করে না। আমাদের সফরের এই শেষ পর্যায়ে আমরা দেখব কিভাবে এই শ্বসন, সংবহন আর রেচনতন্ত্র একটা আরেকটার সাথে জুড়ে আছে। এরা সবাই মিলে একটা পারফেক্ট ইন্টিগ্রেটেড মেশিনের মতো কাজ করে। তাহলে পুরো ছবিটা একবার একসাথে ভাবা যাক। দেখুন, ফুসফুস অক্সিজেন নিয়ে আসছে, রক্ত সেই অক্সিজেনকে ডেলিভারি ভ্যানের মতো করে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দিচ্ছে। কোষগুলো সেই অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করছে আর সাথে কিছু বর্জ্য তৈরি করছে। রক্ত আবার সেই বর্জ্যকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কিডনির কাছে, আর কিডনি সেই রক্তকে পরিষ্কার করে বর্জ্যটাকে শরীর থেকে বের করে দিচ্ছে। দেখুন কি অসাধারণ একটা চক্র। এর একটা অংশও যদি কাজ না করে তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে, আমাদের বেঁচে থাকাই সম্ভব না। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে বাধ্য। আমাদের শরীর নামক এই যে এত জটিল, এত সূক্ষ্ম একটা যন্ত্র, যার প্রত্যেকটা পার্টস আরেকটার উপর নির্ভরশীল, তার যদি একটা অংশ বিগড়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হতে পারে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবচেয়ে ভালোভাবে মনে করিয়ে দেয় যে এই সিস্টেমগুলো কতটা গুরুত্বপূর্ণ আর তারা কতটা নিখুঁতভাবে একে অপরের সাথে জুড়ে আছে।